তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বাংলা বইয়ের পাঠ 23-এ মানব জয়ের গল্প যে গল্পটা আছে, দেখো কি চমৎকার। আজকে আমরা এটা প্রথমে পাঠ করব, তারপর এই অধ্যায়টা বিশ্লেষণ করব। তো চলো তোমাদের পাঠ 23-এর মানব জয়ের গল্পে আমরা কি গল্পটা আছে সেটা একটু প্রথমে পড়ে নিই। বই থেকে পাঠ করে শোনাচ্ছি। অনেক অনেক দিন আগের কথা। কখনকার কথা? অনেক অনেক আগের দিন কথা। তুরস্কের একটি গ্রামের নাম ছিল পাতারা। সমুদ্র পাড়ের সেই গ্রামে জন্মগ্রহণ করেন একটি শিশু। তার নাম রাখা হয় নিকোলাস। নিকোলাস মানে মানব জয়। নিকোলাসের পিতামাতা ধনী ছিলেন। তিনি অল্প বয়সে পিতামাতাকে হারান। নিকোলাস বেড়ে ওঠেন এতিম হিসেবে। সেজন্য বাবা মা ছাড়া বড় হওয়া কষ্টের তা তিনি বুঝতে পারতেন। বড় হয়ে তিনি দয়ালু মানুষ হিসেবে পরিচিতি লাভ করেন। তিনি তার পিতার রেখে যাওয়া সম্পত্তি মানুষের মাঝে বিলিয়ে দিতে শুরু করেন। তিনি শিশুদের উপহার দিতে পছন্দ করতেন। বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন। গরিব দুঃখী মানুষের সন্ধান করতেন। যেখানে গরিব মানুষ দেখতেন তাদের সাহায্য করতেন। শিশুদের ভালোবাসতেন, শিশুদের নানান উপহার দিতেন। তার এই দানশীলতার কথা সারা দুনিয়ায় ছড়িয়ে পড়ে। সবাই তাকে ভালোবাসতে শুরু করে। বিশেষ দিনে শিশুদের উপহার দেওয়ার রীতিও চালু হয়। 6ই ডিসেম্বর তার মৃত্যুর দিবস। পৃথিবীর অনেক দেশ দিনটিকে নিকোলাস ডে হিসেবে পালন করে। আর এই দিনে শিশুদের আনন্দের নানা আয়োজন হয়, উপহার দেওয়া হয়, শিশুদের নিয়ে মজার মজার খাবার খাওয়া হয়। তাহলে এই ছিল আজকে আমাদের মানব জয়ের গল্পের যে পাঠ সেইগুলো। এবারে তাহলে বুঝতে পারছো নিকোলাসের গল্প আসলে সে অনেক আগের কথা। তো তুরস্কের যে গ্রামের কথা বলা আছে পাতারা, সেই পাতারা গ্রামের এই নিকোলাসের কথা আরো আছে। তোমরা যত বড় হবে শুনবে, এখানে তো খুব সংক্ষেপ আকারে দেওয়া হয়েছে। তো এখানে কিছু তোমাদের অনুশীলনীতে শব্দের অর্থ রয়েছে। শব্দার্থগুলো একটু জেনে নিই। 3টি শব্দার্থ দেওয়া আছে। সমুদ্র পার, সমুদ্র পার মানে হচ্ছে সাগর তীর। দানশীলতা হচ্ছে দান করার মতো গুণ। আর রীতি হচ্ছে প্রচলিত নিয়ম। এছাড়াও আরো কোনো শব্দই পুরো গল্পতে যদি তোমার অপরিচিত থাকে, আমাকে তোমার অভিভাবককে বলবে কমেন্ট সেকশনে লিখে দিতে। আমি অবশ্যই তোমার অপরিচিত শব্দের অর্থগুলো তোমাদেরকে জানিয়ে দেব। এবারে দেখো এখানে বাক্য লিখতে বলা হয়েছে। বাক্যগুলো কি কি শব্দ দেওয়া আছে, সেখান থেকে বাক্য তৈরি করতে হবে তোমাদের। তো তোমাদের সহযোগিতার জন্য আমি দেখি তোমাদেরকে একটু বলে দিচ্ছি যে বাক্যগুলো তোমরা তৈরি করবে তার আগে তো আগে শব্দের অর্থটা বুঝতে হবে। এখানে আছে অনেক। অনেক মানে তোমরা বোঝো প্রচুর বা একের অধিক। অল্প, অল্প মানে পরিমাণে কম। বড় মানে তোমার চেয়ে বড়। হ্যাঁ। ধনী, আর ধনী মানে যার সম্পদ অনেক বেশি। মজার, মজার, মজার মানে আর যা তোমাকে আনন্দ দেয়, খুশি দেয়, সেটাই মজার। তাহলে চলো এই যে শব্দগুলো আছে সেই শব্দগুলোর অর্থগুলো তো তোমরা এখন বুঝে গেলে। এগুলো দিয়ে আমরা এখন বাক্য তৈরি করি। অনেক। আমার অনেক গান গাইতে ভালো লাগে। আমার অনেক পড়তে ভালো লাগে। সামনে অনেক অনেক সুযোগ রয়েছে। এই ধরনের অনেক শব্দ আছে যা তুমি অনেক শব্দ দিয়ে শব্দের বাক্য তৈরি করতে পারো। এরপর আছে অল্প। আমি অল্প অল্প খাই, অথবা আমি অল্প অল্প ঘুমাই, অথবা অল্প করে খাবার আমাকে খেতে দাও, আমার খিদে কম। এই ধরনের শব্দগুলো কিন্তু তোমরা বলতে পারো, তাই না? তারপর আছে বড়। বড়দের সম্মান করতে হয়, বড়দের কথা শুনতে হয়, বড়দের মতামত নিয়ে গুরুত্বপূর্ণ কাজ করতে হয়। এই ধরনের বাক্যগুলো তোমরা লিখে থাকতে পারো। মজার। মজার শব্দের অর্থ তো আমরা জেনেছি আনন্দদায়ক। তুমি বলতে পারো যে
আমার বাসায় অনেক মজার, মজার গল্পের বই আছে। আমি গল্পের বই পড়তে পছন্দ করি। অথবা এমন হতে পারে যে মা মজার খাবার রান্না করেছেন, আজ অনেক মজা হবে। আ অথবা আ আ আমার দাদি অনেক মজার, মজার গল্প বলতে পারেন। আজ পরীক্ষা শেষ হয়েছে, আজ আমি সারাদিন মজার গল্প শুনবো। এইভাবে তুমি তোমার জীবন থেকে যা তোমার আশেপাশে ঘটে, এই শব্দগুলো দিয়ে ব্যবহার করে সেখান থেকে শব্দ নিয়েও লিখতে পারো। অথবা শিক্ষক যেগুলো বলে দেবেন তোমাদের ক্লাসে সেগুলোও লিখতে পারো। আবার বাবা-মার সহযোগিতা নিয়েও তোমরা এই শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করতে পারো। তবে বাক্য তৈরির ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য করবে তোমরা যে বাক্যটা যেন শুনে বুঝতে পারা যায় এবং বাক্য মানে কিন্তু অনেকগুলো অর্থবোধক শব্দের একসাথে সমষ্টি যা মনের ভাবকে সঠিকভাবে অন্যের সামনে প্রকাশ করে তাই কিন্তু বাক্য। বুঝেছো? হয়তো আরো বড় হলে আরো ভালো বুঝবে, তাই না? তোমরা তো 3 তে পড়ো। আমি জানি নিশ্চয়ই তোমরা এতদিনে নার্সারি, কেজি 1, 2 তে পড়ে বাক্য গঠন সম্পর্কে তোমাদের একটা ভালো ধারণা তৈরি হয়ে গিয়েছে। তবে হ্যাঁ, এখন কিন্তু যেহেতু 3 তে পড়ো, একদম ছোটবেলার মতো আ আমি খাই, আমি ঘুমাই এই ধরনের ছোট বাক্য লিখবে না। চেষ্টা করবে বাক্যগুলো একটু বড় করে লিখতে। আর যে বাক্য গঠনগুলো তুমি তৈরি করবে সেটা তুমি নিজের মাথা থেকেই তৈরি করবে। প্রয়োজনে আ মা-বাবা বা তোমার বাসার যে যারা গুরুজন রয়েছে বা তোমার যে শিক্ষক রয়েছে তাদেরকে দেখিয়ে নেবে যে তোমার বাক্য গঠনটা হয়েছে কিনা। আমি কিন্তু আমার ক্লাসে যখন আমি পড়াই আমি কিন্তু শিক্ষার্থীদের ১ম এ সুযোগ দেই। আমি একটু বুঝিয়ে দেই যে কেমন হতে পারে বাক্যগুলো বা শব্দগুলোর অর্থ কী। তারপর তারা নিজের মতো করে তৈরি করে এবং তারপরে তাদের তৈরি করাগুলোতে আমি কারেকশন করে দেই। কখনো, কখনো আমি নিজেও তাদের বাক্যগুলো তৈরি করে দেই। তো এই পদ্ধতি অবলম্বন করে তোমরাও কিন্তু চমৎকার বাক্য গঠন করতে পারো। তাই না? এবারে আসো তোমাদের এখানে বেশ কিছু যুক্ত বর্ণ দেখা যাচ্ছে। যুক্ত বর্ণ কি সেটা নিশ্চয়ই তোমরা জানো। তারপরও আমি তোমাদের একটু জানিয়ে দিচ্ছি। বাংলা যে বর্ণমালাগুলো রয়েছে সেগুলো কখনো, কখনো শুধু একটি, একটি করে বসে না। দুটো বর্ণ মিলে একসাথে যুক্ত হয়ে একটি শব্দের মতো করে আ উচ্চারণ হয়। যেমন ধরো একটি বর্ণ বা দুটো বর্ণ মিলে একসাথে উচ্চারণ হয়। যেমন ধরো দন্ত স যোগ ক এটা হচ্ছে উচ্চারণ করলে দাঁড়ায় স্ক। তাহলে এর সাথে যদি আমি রসুকার দিয়ে দিই তাহলে হবে স্কু। যদি আকার দিয়ে দিই হয়ে যাবে স্কা, তাই না? আবার যদি ওকার দিয়ে দিই হয়ে যাবে স্কো। যদি ঔকার দিয়ে দিই হয়ে যাবে স্কৌ, তাই না? আর এখানে দন্ত স আর ক তুরস্ক শব্দটার সাথে আছে। তো দন্ত স যোগ ক যদি আমরা বসিয়ে দিই নতুন শব্দ তৈরি করলে হবে স্কুল। এরপর আছে ন যোগ ম অর্থাৎ আ ন ১ম এ লিখতে হবে, যোগ দিয়ে ম লিখতে হবে। এই ২ টা যদি একসাথে উচ্চারণ করে যে তাহলে আসলে কেমন হয়? ন, ম কেমন উচ্চারণটা? তাহলে আমরা এখানে যদি দেখি তোমাদের বইয়ে আছে জন্ম, ম মূল উচ্চারণটা কি? দন্ত ন আর ম, ম তাহলে জন্ম। এরপরে আছে ময়, পয় সংযুক্ত। ময় প সংযুক্ত কিরকম? প, প কিরকম? যেমন সম্পত্তি। উম প উচ্চারণটা এরকম ম আর প একসাথে যুক্ত করে দিলে তাহলে উচ্চারণটা হচ্ছে সম্পত্তি। এরপরে আসো ন যোগ ধ, ধ, ধ কিরকম উচ্চারণটা আসবে হচ্ছে যদি আমরা একটা শব্দ তৈরি করি তাহলে হবে সন্ধান। তাহলে হবে সন্ধান। তাহলে চলো তোমাদের বইয়ে যে যুক্ত বর্ণগুলো রয়েছে দন্ত স যোগ ক, দন্ত ন যোগ ম, ম যোগ প আর ন যোগ ধ এই যুক্ত বর্ণগুলো দিয়ে যে শব্দগুলো তৈরি হচ্ছে স যোগ ক তুরস্ক স্কুল, জন্ম ন যোগ ম জন্ম, ম যোগ প সম্পত্তি, ন যোগ ধ সন্ধান অন্ধ, তাই না? এরপরে দেখো আছে বুঝে নেই। বুঝে নেই কি বুঝতে হবে? একদম একদম নিচে শেষের দিকে ৪ নম্বরে আছে দেখো তুরস্ক। তুরস্ক একটি দেশের নাম। তুরস্ক একটি দেশের নাম। নিকোলাস ডে।
নিকোলাসের মৃত্যুর দিন। এদিন শিশুদের উপহার দেওয়া হয়, নিকোলাস ডে। এরপরে দেখি আছে এক কথায় বলা। এই দেখো, এক কথায় বলা। এক কথা বলায় কি আছে? যার মা বাবা নেই তাকে আমরা এতিম বলি। যার দয়া আছে সে দয়ালু। যিনি দয়া করেন বা যিনি দান করেন, দুঃখিত, শব্দটা হবে যিনি দান করেন, তাকে আমরা বলি দানশীল। দানশীল। যার দুঃখ আছে দুঃখী। যার দুঃখ আছে দুঃখী। এরপরে আছে কিছু বিপরীত শব্দ। চলো বিপরীত শব্দগুলো একটু জেনে নিই। বিপরীত শব্দ মানে কি? যেটা মূল শব্দ থাকে তার একেবারেই উল্টো একটা অর্থ। এই শব্দগুলো যখন তুমি জানবে, এগুলো তোমার বাংলা ভাষাকে আরো সমৃদ্ধ করবে এবং দেখা যাবে যে আহ, তোমার বাংলা কথা বলতে গেলে অনেক শব্দ সমৃদ্ধ এবং সুন্দর শব্দ ব্যবহার করে তুমি বাংলা কথা যেমন বলতে পারবে, পাশাপাশি অপরের কথাও তুমি বুঝতে পারবে খুব সুন্দর করে। তাহলে বিপরীত শব্দ একটু জেনে নিই। তোমাদের এই পাঠে কি আছে? আছে ধনী, গরিব, অল্প, বেশি, কষ্ট, দয়ালু, ভালোবাসা। এই মূল শব্দগুলোর বিপরীত শব্দ আমাদের করতে হবে। তাহলে ধনী, গরিব, অল্প, বেশি, কষ্ট, সুখ, দয়ালু, নির্দয়, ভালোবাসা, ঘৃণা। তাহলে আরেকবার আমি পড়ে দিচ্ছি। ধনী, গরিব, অল্প, বেশি, কষ্ট, সুখ, দয়ালু, নির্দয়, ভালোবাসা, ঘৃণা। এরপর আছে বেশ কিছু প্রশ্ন, 6টি প্রশ্ন, ক থেকে জ পর্যন্ত। কি কি আছে প্রশ্নগুলো একটু দেখি, আমরা সমাধান করি। নিকোলাস কোন দেশে জন্মগ্রহণ করেন? তোমরা তো পড়েছো এবং আমিও পড়ে শুনিয়েছি, তুরস্কে, তাই না? তুরস্ক হচ্ছে একটি দেশের নাম। ওকে। তারপর বলছে নিকোলাস গরিব দুঃখীদের সন্ধান করতেন কেন? কেন সন্ধান করতেন? তোমরা সবসময় কি করবে? এই যে তোমাদের যে পাঠ্য বই আছে, সেই পাঠ্য বই থেকে উত্তর প্রথমে খুঁজে নেওয়ার চেষ্টা করবে, যে মূল গল্পটা রয়েছে। দেখো, বড় হয়ে তিনি দয়ালু মানুষ হিসেবে পরিচিতি লাভ করেন। কেন? কারণ ছোটবেলায় নিকোলাসের বাবা মা কি হয়েছে? বাবা মা ছাড়াই তাকে বড় হতে হয়েছে, এতিম ছিলেন। তাই তিনি তার পিতার রেখে যাওয়া সম্পত্তি মানুষের মাঝে বিলিয়ে দিতে শুরু করেন। তিনি শিশুদের উপহার দিতে পছন্দ করতেন, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন, গরিব দুঃখী মানুষের সন্ধান করতেন। যেখানেই গরিব দুঃখী মানুষ দেখতেন তাদের সাহায্য করতেন, শিশুদের ভালোবাসতেন, শিশুদের নানান উপহার দিতেন। তাহলে আমরা কিন্তু প্রশ্নের উত্তরটা এখান থেকে খুঁজে নিয়ে লিখতে পারি। বলছে নিকোলাস গরিব দুঃখীদের সন্ধান করতেন কেন? কারণ গরিব দুঃখীদের সন্ধান করতেন, তিনি তো অনেক অল্প বয়সী পিতা মাতাদের হারান। তারপর তার বাবার অনেক সম্পদও ছিল, যেহেতু তিনি আহ অনেক কষ্টে বড় হয়েছেন। তখন তিনি কি করতেন? বড় হয়ে তিনি একজন দয়ালু মানুষ হিসেবে সবার কাছে পরিচিত হন। আর তিনি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন, গরিব দুঃখীদের সবসময় ঘুরে ঘুরে সন্ধান করতেন। সন্ধান করার পর যেখানেই গরিব মানুষ দেখতেন সেখানেই তাদের সহযোগিতা করতেন। আর পাশাপাশি তিনি শিশুদেরও ভালোবাসতেন আর শিশুদের নানান উপহার দিতেন। তাহলে এখান থেকে প্রশ্নের উত্তরটা লিখতে পারবে। তিনি ঘুরে ঘুরে কাদের সন্ধান করতেন? ওই একই, এখানে যে আমরা যে অংশটুকু পড়ে নিলাম সেই অংশটুকু থেকে আমরা কিন্তু এর উত্তরটা খুঁজে পাবো। দেখো, বলছে তিনি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন কারণ গরিব দুঃখী মানুষদের তিনি সন্ধান করতেন। এরপর যেখানেই গরিব দুঃখী মানুষ তিনি দেখতে পেতেন তাদের সহযোগিতা করতেন বা সাহায্য করতেন। অর্থাৎ দুটো প্রশ্নের উত্তর খুবই কাছাকাছি আছে। বলছে দেখো, নিকোলাস, আমি পড়ছি ঘ নাম্বার বা 4 নাম্বার। নিকোলাস কিভাবে দয়ালু মানুষ হিসেবে পরিচিতি পান? আচ্ছা, বলছে এই যে তিনি গরিবদেরকে সহযোগিতা করলেন, শিশুদের তিনি উপহার দিতেন, হ্যাঁ, তারপরে হচ্ছে নিজের সম্পদ মানুষের মাঝে বিলিয়ে দিতেন। এ কারণে সবাই কি করলেন? তার এই দানশীলতার কথা সমগ্র পৃথিবীতে কি করে? ছড়িয়ে পড়ে। এ ছড়িয়ে পড়ার কারণে সবাই তাকে ভালোবাসতে শুরু করে। আর এই যে বিশেষ দিনে যে শিশুদের উপহার দেওয়ার যে রীতি, সেটাও কি হয়? তখন থেকেই চালু হয়, তাই তো? তাই এই যে
নিকোলাস মানুষের জন্য এত আ নিজের জীবন বা নিজের জীবনের যে যত সম্পদ, তার বাবার রেখে যাওয়া সম্পদ এবং নিজের যত সম্পদ ছিল, সব মানুষের মাঝে কি করেছেন? বিলিয়ে দিয়েছেন। এই বিলিয়ে দেওয়ার কারণে মানুষের কাছে তিনি অনেক পরিচিত হয়ে যান। আর এই কারণেই তিনি আরো মানে তার পরিচিতি তৈরি হয়, তিনি একজন দয়ালু মানুষ এভাবে। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছ ৪ নাম্বার প্রশ্নের উত্তরটা কেমন করতে হবে। আসলে প্রশ্ন তৈরি করার সময় একটা কথা আমি তোমাদেরকে বলে রাখি। কখনো না হুবহু মুখস্থ করার চাইতে তোমরা চেষ্টা করবে গল্পের যেখানে আছে, গল্পের যে লাইনগুলো আছে সেই লাইনগুলো আগে পরে এবং মূল যে জায়গাটা তোমার প্রশ্নে ইন্ডিকেট করেছে সেটার উত্তরের আগে পরে এবং তার প্রেক্ষাপটটা বর্ণনা করে নিয়ে তারপর লিখতে। আমি জানি তোমরা ক্লাস 3 তে পড়ো। তোমাদের হয়তো এতটা সম্ভব নাও হতে পারে। কিন্তু সম্ভব যে হবে না তা তো নয়, তাই না? তোমরা তো রিডিং পড়ে একটা লাইনের অর্থ এখন করতে পারো। এখন তো আর সেই আগের ছোট্টটি নও যে তুমি ক্লাস 1 এ পড়ছো বা তুমি নার্সারিতে পড়ছো, তাই না? তাই অবশ্যই প্রশ্ন তৈরি করার ক্ষেত্রে লক্ষ্য করবে যে, যেই গল্প বা যে কবিতাটাই দেয়া হোক সেখান থেকে যেই লাইনটা প্রশ্নের জন্য দেয়া হয় সেই জায়গাটাই ঠিক হুবহু উত্তর না করে তার আগে পরে গল্পের সাথে সূত্র তৈরি করে উত্তর করতে। কি বুঝতে পারলে তো? আমি অনেক দ্রুত বলছি, এজন্য বুঝতে অসুবিধা হচ্ছে কিনা সেটা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে তোমার অভিভাবকের মাধ্যমে। এবার বলছে দেখো তিনি কাদের উপহার দিতে পছন্দ করতেন? তিনি শিশুদেরকে উপহার দিতে খুবই পছন্দ করতেন, তাই না? আর কি করতেন? নিকোলাস পুরো চারিদিকে কি করতেন? ঘুরে বেড়াতেন। আর তিনি ঘুরে, ঘুরে গরিব মানুষদেরও সন্ধান করতেন। সন্ধান করে তিনি যেখানেই গরিব মানুষ পেতেন, সেখানেই তিনি তাদের সহযোগিতা বা সাহায্য করতেন। আর যেহেতু তিনি শিশুদের ভালোবাসতেন, আর শিশুদেরকে তখন কি করতেন? তিনি নানান রকম উপহার দিয়ে যেতেন। এরপর আছে দেখো, নিকোলাসের মৃত্যু হয় কোন তারিখে? খুবই চমৎকার একটা প্রশ্ন। এই দেখো, ৬ই ডিসেম্বর নিকোলাসের মৃত্যু হয়। তাই এই যে ৬ ডিসেম্বর নিকোলাস যে মারা যান, তার এই উদারতা, এই দানশীলতার কথা পৃথিবী মনে রাখতে চেয়েছে। আর সারা পৃথিবীতে যেহেতু তার এই দানশীলতার কথা ছড়িয়ে পড়ে, তাই পৃথিবীর অনেক দেশ এই দিনটিকে নিকোলাস ডে হিসেবে পালন করেন। এদিনে শিশুদের আনন্দের নানান আয়োজন হয়, উপহার দেওয়া হয় এবং শিশুদের নিয়ে মজার, মজার খাবার খাওয়া হয়। তাহলে প্রশ্নের উত্তরগুলো বুঝতে পেরেছো নিশ্চয়ই, আশা করছি। যদি বুঝতে না পারো, কোথাও কোনো অসুবিধা থাকলে আমাকে কমেন্ট সেকশনে অভিভাবকের মাধ্যমে জানাবে। এরপর আসে দেখো, পুরুষবাচক ও স্ত্রীবাচক শব্দ রয়েছে এই গল্পটাতে। এখানে তোমাদের চ্যাপ্টারে এখানে দেখিয়ে দেওয়া হয়েছে। আমি চেষ্টা করছি তোমাদেরকে একটু দেখিয়ে দেওয়ার জন্য। বলছে দেখো, পুরুষবাচক শব্দ বাবা, স্ত্রীবাচক শব্দ মা, ভাই, বোন, বর, কনে, স্বামী, স্ত্রী, ছেলে, মেয়ে। তাহলে পুরুষবাচক আর স্ত্রীবাচক শব্দগুলো তো তুমি বুঝতেই পারছো। তুমি যদি নারী শিক্ষার্থী হও তাহলে তুমি মেয়ে। আর যদি তুমি ছেলে শিক্ষার্থী হও তাহলে বা পুরুষ শিক্ষার্থী হও তাহলে তুমি ছেলে। তাই না? এই তো এই হলো টোটাল আমাদের নিকোলাসের গল্প, যা কিনা মানব জয়ের গল্প নামে পরিচিত। ঠিক আছে? এক কাজ করো সবাই, খাতা কলম নাও। পুরোটা অধ্যায় তো আমি বলেই দিলাম, বুঝিয়ে দিলাম। নিশ্চয়ই তোমার ক্লাসের শিক্ষকও তোমাকে বলে এবং বুঝিয়ে দেবেন। আর যারা স্কুলে যেতে পারছো না, তারা আমার ক্লাস দেখেই এই গল্পর বিষয়ে নিশ্চয়ই ধারণা পেয়ে গিয়েছো। তোমাদের জন্যই মূলত আমার এই ক্লাস তৈরি করা। যারা স্কুলে যেতে পারছো না তাদের জন্য, এবং যারা শিক্ষক পাচ্ছ না, আমি তোমাদের শিক্ষকের অভাব পূরণ করার জন্যই এই ভিডিওগুলো করে যাচ্ছি। যাদের বাসায় শিক্ষকের অসুবিধা আছে বা যারা শ্রমজীবী শিশু আছো, যারা পড়াশোনা করতে স্কুলে যেতে পারছো না, তাদের উদ্দেশ্যে আসলে এই ক্লাসগুলো তৈরি করা। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো মানবজয়ের গল্পটার মূল কথাগুলো। তোমরা এখন আমি যেহেতু পড়িয়ে দিলাম, তোমরা এক্ষুনি একটা খাতা নিয়ে নাও। খাতা নিয়ে প্রথমেই যেটা করবে, খাতার উপরে তোমার আজকের তারিখটা দিয়ে নেবে, দিয়ে মানবজয়ের গল্প সুন্দর করে খাতার উপরে লিখে নেবে। লিখে নিয়ে এই পুরো গল্পটার ভেতর যেই কঠিন শব্দগুলো বা আজকে যে নতুন মানে এই গল্পটার ভেতরে তোমার জন্য নতুন কোনো শব্দ থাকলে
সেই শব্দগুলো তুমি তোমার বাংলা খাতায় লিখে নাও। লিখে নেয়ার পর আ এখানে শব্দের জন্য অর্থ আ দেয়া আছে। এই দেখো ৩ টি যদিও, তবে আমার মতে এখানে আরো শব্দ দেয়া যেতে পারত। তো অসুবিধা নেই। যদি কারো কোনো শব্দের অর্থ জানতে হয় আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দেয়ার চেষ্টা করো। আমি অবশ্যই উত্তর করব ইনশাআল্লাহ। আর হচ্ছে উম তোমরা যেটা করবে, এখানে বেশ কিছু বাক্য গঠন রয়েছে। বাক্য গঠনগুলো খুব সুন্দরভাবে শেষ করবে। এরপর তোমরা যেটা করবে, উম যুক্ত বর্ণগুলো আছে, যুক্ত বর্ণগুলো আ সুন্দর করে খাতায় তুলে নেবে এবং নতুন আ যে যুক্ত সব বর্ণগুলো রয়েছে, ২ টো করে যুক্ত বর্ণ এখানে একটি দেখিয়ে দেওয়া হয়েছে। প্রত্যেকটার সাথে ২ টো ৩ টে করে তোমরা নতুন, নতুন যুক্ত বর্ণ লিখে রাখবে খাতায়। তারপরে হচ্ছে এখানে তোমার এক কথায় বলা আছে কিছু ১, ২, ৩, ৪, ৪ টি। এই ৪ টি এক কথায় বলা খাতায় তুলে নেবে। বিপরীত শব্দ তো আমি বললাম কেন বিপরীত শব্দ খুবই প্রয়োজন। এটা যদিও ব্যাকরণ ক্লাস না, তারপরও বলছি ব্যাকরণ বই থেকেই যে ব্যাকরণ শিখতে হবে বিষয়টা কিন্তু কখনোই এমন নয়। আমি সবসময়ের জন্য বলি বাংলা প্রথম পত্র বই বা বাংলা বইই কিন্তু আসলে ব্যাকরণ শেখার মূল প্র্যাকটিক্যাল জায়গাটা। ঠিক আছে? তারপরে আছে দেখো আ প্রশ্নের উত্তর। এখানে প্রশ্নের উত্তর আছে ৬ টা ক থেকে চ পর্যন্ত। আমি তো ব্যাখ্যা করে দিয়েছি। যদি কারো কোনো আ প্রশ্নের উত্তর জানতে হয় আমাকে জানিয়ে দেবে যদি বুঝতে না পারো। আর এখানে স্ত্রীবাচক ও পুরুষবাচক শব্দ আছে কিছু, এখান থেকে দেখে নিও। তো আজকের ক্লাস এ পর্যন্তই থাকলো। ৩য় শ্রেণীতে যারা পড়ছো তাদের আর কোনো অধ্যায়ে আ জানার প্রয়োজন হলে আমাকে কমেন্ট সেকশনে লিখে পাঠিও। আমি অবশ্যই তোমাদের বাংলা, অঙ্ক, ইংরেজি যে বিষয় হোক না কেন আমি তোমাদের সমাধান করে দেয়ার চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আ শিক্ষা বিষয়ক আ যেকোনো কিছুর প্রয়োজনের জন্য আমরা কাজ করে যাওয়ার চেষ্টা করছি। তো সবার জন্য থাকলো শুভেচ্ছা।